সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব নতুন বছরে পুঁজিবাজার কোন দিকে সে বিষয়ে। আর এই প্রসঙ্গে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যাংক ও বিনিয়োগ বিশ্লেষক অধ্যাপক আহসানুল আলম পারভেজ এবং আইনজীবী ও পুঁজিবাজার বিশ্লেষক হাসান মাহমুদ বিপ্লব। জনাব হাসান মাহমুদ বিপ্লব এবং আহসানুল আলম পারভেজ দুজনকেই স্বাগত জানাচ্ছি ডিবিসির তালিকাতে অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাইব যে আহসানুল আলম পারভেজ আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে আমরা গেল সপ্তাহের শেষ 2 কার্যদিবসে কিন্তু খেয়াল করেছি যে 1000 কোটির ঘর ছাড়িয়েছে লেনদেন, এবং এটি প্রায় নিয়মিতই হচ্ছে এবং গড়ে প্রায় 800 কোটি টাকা লেনদেন হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। তো বছরের শেষ দিকে এসে যে ইতিবাচকভাবে আসলে লেনদেন বাড়ছে, এটি আসলে নতুন বছরের যে পুঁজিবাজারের যে গতি প্রকৃতি সেটিকে আসলে কতটুকু বদলে দেবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এই যে আমাদের হ্যাপি ক্রিসমাস এই সব এবং নতুন বছর আসতেছে, সবাইকে আপনাদের সেই সব অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনার কথার মধ্যেই কিন্তু কিছুটা উত্তর রয়ে গেছে যে পুঁজিবাজার ইজ নাও শোয়িং এ পজিটিভ ট্রেন্ড। কিছু কিছু লিস্টেড কোম্পানির জন্য এখন একটা আপনার বুলিশ ট্রেন্ড, এবং এটা কিন্তু অনেকগুলো কারণে। ইটস নট দ্যাট অল অন এ সাডেন লোকজনের আস্থা ফিরেছে, ইজ নট দ্যাট অল অন এ সাডেন কোনো কিছু হয়েছে। আমি বলতে পারি যে টোটাল ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো, যেই সব ফ্যাক্টরসগুলোর কারণে পুঁজিবাজার পাম্পড হয় ওটা হচ্ছে, এবং আমাদের একদম এক ধরনের স্ট্যাবিলিটি, ভাঙচুর আন্দোলন হচ্ছে না, সব কিছু মিলে, এবং ইজ ইজ রাইট টাইম মনে করছেন বিভিন্ন কোম্পানিগুলোর, কখন এজিএম কখন কি, সো সব কিছু মিলে এখন এখানে যে ট্রেন্ডটা আছে আমি মনে করছি এটা ইনশাআল্লাহ নতুন বছর ও এই ট্রেন্ড আপনার বহাল থাকবে। কেন? এর মধ্যে কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে ফরেন ইনভেস্টররা তাদের হিসাব ক্যালকুলেশন অনুযায়ী তারা মনে করছেন যে ইট ইজ গুড টাইম টু বাই অ্যান্ড স্টেপ কাম ব্যাক এগেন ইন বাংলাদেশ পুঁজিবাজার। তো সব কিছু মিলে আমি মনে করছি নববর্ষটাও পুঁজিবাজারে যারা কাজ করতেছেন তারা যদি সতর্ক হয়ে কাজ করেন তাদের জন্য ভালো খবর থাকবে। আসলে পারভেজ, আমরা চলে যেতে চাই হাসান মাহমুদ বিপ্লব আপনার কাছ থেকে। পারভেজ যেমনটা বলছিলেন, আসলে বিদেশি বিনিয়োগের হার কিন্তু বেড়েছে ঢাকার পুঁজিবাজারে, দেশের পুঁজিবাজারে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিদেশি বিনিয়োগের আসলে আধিক্য কি পুঁজিবাজারের জন্য কি আসলে ইতিবাচক কিনা, কিংবা হঠাৎ করে যদি বিদেশি বিনিয়োগ উঠিয়ে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে পুঁজিবাজার কি ধসে পড়বে কিনা? আমাদের পুঁজিবাজারে আনফরচুনেটলি 5% ফরেন বিনিয়োগ নাই। যদি টোটাল বাজার ক্যাপিটালাইজেশনের সাথে যদি ধরেন কোনো দেশের বাজারে 40 ভাগের উপরে ফরেন বিনিয়োগ থাকে, তখন যদি বাজার থেকে টাকা ফরেনরা তুলতে চায় তখন সেসব বাজার চায়না বা ইন্ডিয়ার মতো বাজারে তো 10% পর্যন্ত আসলে ভয়ের কোনো জায়গায় নেই। তার মানে আমাদের এখনও 6% ফরেন বিনিয়োগ, মানে টোটাল মার্কেট ক্যাপ যদি আমরা 3 লক্ষ কোটি টাকার ধরি, তাহলে এখনও কিন্তু কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ করলেও বাজারে কোনো ক্ষতি হবে না। আর দ্বিতীয় কারণ, ফরেনাররা কিন্তু হঠাৎ করে বিনিয়োগ করেনি। আপনি জানেন যে চীনের সাথে চুক্তি হওয়ার পরে এই গত 2 সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একদিনে 19 বিলিয়ন ডলার কিন্তু ছাড় দিয়েছে একনেক। তার মানে একটা বিশাল কর্মযজ্ঞ হচ্ছে। আপনি পদ্মা সেতু বলেন, টানেল বলেন, পাওয়ার প্ল্যান্ট বলেন, তো একটা দেশের যখন জিডিপি গ্রোথ আপনার 7 থেকে আমরা আশা করছি যে এটি ডবল ডিজিট হতে পারে, তখন তো ফরেন বিনিয়োগ আসবেই। তো ফরেন বিনিয়োগ আসাটা প্রবলেম না, কারণ আমাদের দেশে রিজার্ভও যদি চিন্তা করেন, এখন আমাদের রিজার্ভ আছে যা এখন $2 বিলিয়ন ঢুকলে পরের দিন বের হয়ে গেলেও কিন্তু 3 বিলিয়ন ওরা যদি 50% লাভেও বের হয়ে যায়, রিজার্ভেও চাপ পড়বে না। কিন্তু যদি খুব বেশি ফরেন বিনিয়োগ যদি আবার ধরেন 40%-এর মতো হয়ে যায়, তখন একটু সেটি হওয়ার আমি সম্ভাবনা দেখছি না। আর দ্বিতীয় কথা যেটি আপনাকে বলছি, যে আমাদের সমস্যা কিন্তু একটি, যে 2010 সালেও যেটি ছিল, লিকুইডিটি বাড়ছে কিন্তু ভালো স্ক্রিপ্ট বাড়ছে না। এটার জন্য সরকার কিন্তু একটা লিস্ট করেছিল তার ভালো ভালো এন্টারপ্রাইজকে লিস্টেড করাবে, এটির দিকে আসলে মনোযোগ দেওয়ার সময় এসেছে। কারণ আপনি জানেন গভর্নমেন্ট কিন্তু এখন নিজের টাকা দিয়ে আপনার শেভরনের জিনিসটা কিনতে চায়, মানে $2 বিলিয়ন দিয়ে। এটি যদি গভর্নমেন্ট কিনে $1 বিলিয়ন আবার বাজারে ছেড়ে দেয়, বা এই যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, তাহলে কিন্তু দেশের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। এবং এটির জন্য আমরা মনে করি বাজারে অনেক দিন পর একটা সুসংবাদ চলে এসেছে। বাজারে বিনিয়োগকারীরা গত 6 বছর ধরে কষ্ট করেছে, দেশের গ্রোথটা পুঁজিবাজারে লাগতে শুরু করেছে। কিন্তু এটার জন্য কশাস হতে হবে, মানে সব কিছুই যদি চিন্তা করে আপনি আবার যদি 70-80 পিতে গিয়ে শেয়ার কিনেন
এবং তার দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু বাজার বা রাষ্ট্র দায়ী হবে না, কারণ টাকাটা আপনার কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আসলে বিনিয়োগ করতে হবে। হাসান মাহমুদ বিপ্লব, আমরা চলে যেতে চাই হাসান পারভেজ আপনার কাছে। হাসান মাহমুদ বিপ্লব যেমনটা বলছিলেন, আসলে দেশের অর্থনীতি আসলে ইতিবাচক ধারায় চলছে বলেই হয়তো বিদেশি বিনিয়োগ পুঁজিবাজারে রাখছে। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে এর পেছনে কারণ কি এমন হতে পারে যে ডলারের বিনিময়ে টাকার অবস্থান শক্তিশালী হওয়া, এর পাশাপাশি যেটি আমরা আরো ধারণা করতে পারি সেটি হচ্ছে যে পুঁজিবাজারে এখন মন্দাভাব চলছে, যে কারণে আসলে যখন মন্দাভাব চলে তখনই আসলে বিনিয়োগের আসলে শ্রেষ্ঠ সময় বলে বিবেচনা করা হয়। এই কারণে কি বিদেশি বিনিয়োগকারীরা আসলে দেশের পুঁজিবাজারে বেশি বিনিয়োগ করছেন কিনা? অনারেবল সঞ্চালক, আমি অনেক কমপ্লিকেটেড কোয়েশ্চেনের সিম্পল আনসার কি দেবো। প্রথম আমি ওনাকে দিয়েই ওনার কথাটা দিয়ে একটু বলি। উনি বিদেশিদের আসার পেছনে যে কারণগুলো দেখিয়েছেন, ইয়েস দ্যাট ইজ দ্য রিজন। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আপনি যেটা বলেছেন যে এইভাবে বিদেশি বিনিয়োগ আসলে এটা কোনো ধরনের থ্রেট হতে পারে কিনা, তো ওনার উত্তর তো জাতি শুনেছে। এটা এবার আমাদের গতবারের শিক্ষার থেকে যে আমরা এই বিদেশি বিনিয়োগকে আমরা অনেক সময় বলেছি সিজনাল বার্ড। সো এটা কিন্তু সঠিক আখ্যার নয়। আমরা পুঁজিবাজারকে, ক্যাপিটাল মার্কেটকে চাঙা করতে চাচ্ছি কেন? আমাদের উন্নয়ন, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এইসবে একটা ফ্লো অফ ফান্ডের জন্য। তো ডেফিনেটলি উই নিড foreign investment and we should welcome foreign investment, but at the same time Security Exchange Commissions and all the other regulators আমি আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসতেছে, এদেরকে আপনি মোটা দাগে বিদেশি ইনভেস্টমেন্ট এই কথাটার সঙ্গে আমি রাজি না। বিদেশি ইনভেস্টমেন্ট হিসাবে কি মানি লন্ডাররা আসতেছে, বিদেশি মাফিয়ারা আসতেছে, নাকি আপনার ভালো ভালো ইনভেস্টার জেপি মর্গান অথবা একেবারে ইন্টারন্যাশনাল রেপিউটেড যারা আছে তারা আসতেছে? তাই আমার কাছে মনে হয় আমাদের এখনই একটা নজরদারি দরকার, ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে যারা আসতেছে তারা আসলে ওই যে সিজনাল বার্ড কিনা, নাকি তারা আসলে এই রুলস অফ গেমস বুঝে এবং বুঝেই আসতেছে, এবং যখন তাদের প্রপার এটা হয়ে যাবে, প্রফিট সিকিংটা হয়ে যাবে, তারা চলে যাবে। দ্যাট উইল বি রিপ্লেসড বাই আদার ফান্ডস। দ্যাট মিনস ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। ক্যাপিটাল মার্কেটে ইনফ্লো হচ্ছে এবং এটা এক একজন এক এক লাভ নিয়ে সরে যাবে, কারণ এটাই নিয়ম যে আমি 40 টাকায় শেয়ার কিনেছি, একটা শেয়ার 10 টাকার শেয়ার, আমি মনে করবো 44 ইজ হ্যাপি। আর কেউ মনে করবো 44-এ কিনলাম, 50-তে হ্যাপি। আর কেউ বলবো যে এখন আর কিনবো না, ইট ইজ ম্যাচিওর্ড। সো এখানে আমি ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ম্যানেজমেন্টটাকে এসএসসিকে এবং বাংলাদেশ ব্যাংকে নজরদারি করতে বলবো, এবং বিদেশি ফান্ড যেগুলো আসতেছে এরা কারা, এদের পিছনে কে আছে এটাও দেখতে হবে, সেগুলো অবজারভেশন করতে হবে। তাহলে আমি মনে করি ইট ইজ ভেরি পজিটিভ, গুড প্র্যাকটিস হবে সেটা। সালাম পারভেজ, আপনার কাছ থেকে যে জানতে চাইবো সেটা হচ্ছে চলতি বছর তো প্রায় শেষ, তো চলতি এই বছরে আসলে পুঁজিবাজারে নেতিবাচক দিক বা নেগেটিভ দিক আপনার কাছে কি মনে হয়েছে, যেটা আসলে পুঁজিবাজারকে হয়তো নেতিবাচক অবস্থানে নিয়ে দাঁড়িয়েছে, এবং পাশাপাশি জানতে চাইবো ইতিবাচক কি পদক্ষেপ আপনি লক্ষ্য করেছেন? তো আমি পুঁজিবাজার সেন্সিটিভ হওয়ার কারণে প্রথম পজিটিভ জিনিসটাই বলছি। পুঁজিবাজারের বর্তমান অবস্থাটা, উনি কিছু কিছু জিনিস বলেছেন, আমি বিরক্তি করতে চাচ্ছি না। বর্তমান অবস্থাটা ইজ কোয়াইট ওয়েল গ্রাউন্ডেড অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, তাই এটা পজিটিভ দিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখনো পুঁজিবাজারে প্লে করার সুযোগ আছে। আমি বলতে চাই সব ইনভেস্টার আপনারা মনে রাখবেন, আপনারা ইন্ডেক্স দেখে খুশি হবেন না, ইন্ডেক্স দিয়ে খেলাধুলা করা যায়। আপনারা দেখবেন যে ট্রানজ্যাকশন কত হচ্ছে, পুঁজিবাজারে কত হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। তার মানে ছোট ছোট ট্রানজ্যাকশন দিয়ে বিভিন্ন হাউসগুলো এক্স হাউস ওয়াই হাউসের সঙ্গে ম্যানিপুলেটেড করে দাম বাড়ানো হচ্ছে, নাকি রিয়েলি অনেক ট্রানজ্যাকশন হচ্ছে। সো এগুলি হচ্ছে সব পজিটিভ জিনিস। আর সতর্ক করে দিতে চাই, এসএসসিকে আমি যথেষ্ট বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওরা ব্যবস্থা নিয়েছে যে 10 টাকার শেয়ারকে প্রিমিয়ামে 25 টাকায় এই ধরনের আসতে দেওয়া যাবে না। বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসায় ভালো করে সৎ পথে ব্যবসা করলে 20% এর বেশি ডিভিডেন্ড দেওয়া যায়। তাহলে 10 টাকার বেশি যদি আপনি ডিভিডেন্ড দেয়, 25 টাকা দুটো শেয়ার কিনলেও দেখেন ট্যাক্স বাদ দিলে 4% তার থাকবে না। তাই ডিভিডেন্ড প্রিমিয়ামে যারা শেয়ার কিনতেছেন আপনারা বোকামি করতেছেন, আপনারা ভবিষ্যতে এই ধরনের বোকামি করবেন না। আরেকটা জিনিস বোধহয় আছে শেয়ার মার্কেটের, আমাদের সরকারের, এটা আমি একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনার অফিসের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের সরকারের কিন্তু ডিসিশন নেওয়া আছে। যখন আমি রূপালী ব্যাংকের ডিরেক্টর ছিলাম যে এগুলো অফলোড করা হবে, কিন্তু ধরেন আমি যখন ডিরেক্টর ছিলাম তখন রূপালী ব্যাংকের শেয়ার 1500 টাকা, তার মানে 10 টাকা করে ফেললে 150 টাকা। 150 টাকার নিচে আসতেই তার অফলোড করা যাবে না, এই ধরনের একটা ক্যাপিং করা ছিল, যেন
বোর্ড বা কেউ এটাকে নিয়ে খেলতে না পারে, কম দামে কিনা বেচা করতে না পারে। কিন্তু এখন সময় এসছে এটা উঠিয়ে দিতে হবে। এখন ধরেন রূপালী ব্যাংকের বা অন্য ব্যাংকের শেয়ার, এই যে ক্যাপ যেটা আছে, ক্যাপের অর্ধেক জায়গায় আছে, তাহলে রূপালী ব্যাংকের শেয়ার যদি 50-55 টাকায় থাকে, ও টাকা আপনি যদি বলেন যে 150 টাকা নিচে হলে অফলোড করতে পারবে না, এই ধরনের অবাস্তব ভিত্তিহীন জিনিসগুলো আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি, আমার মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার সঙ্গে আমার 31 তারিখ দেখা হবে আপনাদেরই কোনো একটা টক শোতে। আমি বলবো যে অনুরোধ করব যেন এই ক্যাপগুলো চেঞ্জ করা হয়, এবং 26টি কোম্পানি উনি বলেছেন যেগুলো আমাদের এখানে নতুন স্ক্রিপ্ট আসা দরকার, ব্যাংকগুলোর অফলোডেড হয়ে স্ক্রিপ্ট আসা দরকার। উই নিড মোর প্রোডাক্টস, শেয়ার, অনেক নতুন নতুন ভালো ভালো শেয়ার দরকার বাজারে। এখনো নতুন নতুন ভালো শেয়ারের সমাহার হয়নি, এটাই একটি দুর্বল দিক। আচ্ছা, এটি হলে হয়তো আমাদের পুঁজিবাজার আরো গতিশীলতা পাবে নতুন বছরে। জনাব আহসানুল আলম পারভেজ এবং হাসান মোহাম্মদ বিপ্লব, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন টালিখাতা। আজকে টালিখাতার আলোচনার বিষয় নতুন বছরে পুঁজিবাজার কোন দিকে। আমরা ফিরছি আলোচনা, একটা বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন টালিখাতা। আজকে টালিখাতার আলোচনার বিষয় নতুন বছরে পুঁজিবাজার কোন দিকে। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। জনাব হাসান মাহমুদ বিপ্লব, এই পর্যায়ে আপনার কাছ থেকে যদি জানতে চাইবো যে আহসানুল আলম পারভেজ যেমনটি বলছিলেন তার কথা সূত্র ধরেই যে বাজারে কিন্তু কিছু দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারের কিন্তু দর বেড়ে যাচ্ছে আসলে বাজারে, সেক্ষেত্রে এটি কি আসলে আমাদের পুঁজিবাজারকে দুর্বল করে ফেলছে কিনা? কারণ অনেক বিনিয়োগকারী এতে বিনিয়োগ করে তাদের সর্বস্ব পুঁজি হারাচ্ছেন। এটি বাজারের একটি বড় সমস্যা। দেখা যাচ্ছে যে দুর্বল বাজারে হয় কি, অল্প ফান্ডের থাকে, তখন হয় কি ছোট পেড আপের কোম্পানিগুলোকে নিয়ে কারসাজি হয়। তো ডিএসসি এবং এসএসসি কিন্তু এখন একটা সর্বাধুনিক সফটওয়্যার আছে এবং অনেক ক্ষেত্রে তারা কিছু শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেক দুর্বল মৌলভিত্তিক শেয়ার নিয়ে বাজারে কারসাজি হয়। এটি ঠেকাবার জন্য যেটি দরকার সেটি হচ্ছে সবাইকে না দিয়ে দুই একজনকে যদি আপনি এক্সাম্পল হিসেবে একটু শাস্তির ব্যবস্থা করতে পারেন, কারণ আমাদের আইন কিন্তু অনেক স্ট্রং আছে, তাহলেই কিন্তু এটি থেমে যাবে। আরেকটি এটি নিয়ে কথা হয়েছে যে আমাদের ডিএসসি এবং সিএসসির সাথে আলাপ করে এসএসসি চেষ্টা করছে যে একটি আলাদা বোর্ড করে, মানে স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে যদি আলাদা বোর্ডে দিয়ে দেয় তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে ইনভেস্টর, ইনস্টিটিউশন ইনভেস্টর বা হাই নেটওয়ার্ক ইনভেস্টর ছাড়া ওখানে বিনিয়োগ করতে পারবে না। তখন হবে কি, আমাদের সাধারণ যারা বিনিয়োগকারী তারা এই প্রলোভন থেকে মুক্ত হবে। তবে এখন কিন্তু এই জিনিসটা অনেকটাই কেটে গেছে। কেন আমি বলছি, লাস্ট 7 দিন ধরে দেখা যাচ্ছে যেহেতু 800 কোটি এবারে যে 1000 কোটি হচ্ছে, এখন কিন্তু বড় শেয়ার কিন্তু আস্তে আস্তে ভালো মৌলভিত্তিক শেয়ারও কিন্তু ট্রেড হচ্ছে। আপনি টপ 20-তে দেখেন অনেক ব্যাংক, ফাইন্যান্সিয়াল কোম্পানি যাদের ডিভিডেন্ড ডিল বন্ডের থেকে ভালো ছিল কিন্তু দাম অত্যন্ত কম, ফেস ভ্যালু নিচেও, এগুলি কিন্তু আস্তে আস্তে আবার গেইন করছে। তার মানে হচ্ছে যখনই বাজারে ইন্ডেক্স না দেখে, যখন ধরেন আপনার 2000 কোটি টাকা ডিএসসি, যিনি ব্রোকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আহমেদ লালি গতকাল প্রথম আলোতে বলেছেন যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে উনি 1500 কোটি টাকা টার্নওভার এসছে, যখন প্রচুর টার্নওভার থাকবে তখন হবে কি আপনি কিনতে বা বেচতে পারবেন এবং ভালো শেয়ারগুলি উঠে আসবে। আমাদের বাজারের সবচেয়ে বড় দুর্বলতা আপনি যদি এই বছরের ধরেন, সেটি হচ্ছে আমি বলবো ভালো আইপিও না আসা। যেমন ধরেন গ্রামীণ ফোনের পরে সেরকম একটা সিগনিফিকেন্ট আইপিও আমরা আনতে পারিনি। আমরা আশা করি 2017 সালে ডিএসসির নবনির্বাচিত যে ব্রোকার অ্যাসোসিয়েশন আছে, মার্চেন্ট ব্যাংক আছে, এরা অন্তত পক্ষে ভালো আইপিও কিন্তু 10-12টা লাগবে না, মাত্র 4টা, যদি 2টা গভর্নমেন্ট, একটা ধরেন প্রাইভেট, রবি আসার কথা, এরকম ভালো কোম্পানি যদি বা ইউনিলিভারকে যদি লিস্টেড করা যায় তাহলে দেখবেন পুঁজিবাজার টোটাল চেহারা পরিবর্তিত হয়েছে। আর সবচেয়ে বড় আসার কথা হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু সিমেন্ট, রড, এই সমস্ত ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যালের কনজিউম বেড়ে যাচ্ছে, যেহেতু আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর কাজ হচ্ছে, এটা গভর্নমেন্ট স্পেন্ডিং, এবং আমরা কিন্তু ওষুধ সেক্টরে প্রায় স্বয়ংসম্পূর্ণ, প্রায় $3 বিলিয়ন লোকাল মার্কেট। এখন বিনিয়োগকারীরা যদি এই 3টে সেক্টর থেকে ভালো শেয়ার বেছে বিনিয়োগ করেন তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে আসলে বড় ধরনের গেইন পাবেন। আশার কথা এটাই, পুঁজিবাজারে অনেক ভালো ভালো কোম্পানি আন্ডারভ্যালুড আছে এখনো স্টিল, যেহেতু অনেক দুর্বল মৌলভর্তি কিন্তু আবার 50, 60, 70 পি আছে, মানে 30 পির উপরে গেলে কিন্তু একটু রিস্কি হয়ে যায়। তো এরকম শেয়ার থেকে আপনারা অন্তত পক্ষে 10, 12, 5, 6 পিতেও এখনো ভালো শেয়ার আছে। এখন আইনের বাধ্যবাধকতা হয়তো আমরা নামটা বলতে পারবো না, কিন্তু আপনাদের বলছি যে যেসব কোম্পানি গ্রোথ আছে, কম পি আছে, এগুলিতে বিনিয়োগ করেন। 17 এবং 18 সাল কিন্তু পুঁজিবাজারের জন্য আবার আসলে বোঝাই যাচ্ছে যে এই 2টা বছর সত্যিকার অর্থে একটা ভালো দিন বয়ে নিয়ে আসবে। জনাব হাসান মোহাম্মদ বিপ্লব, আমরা চলে যেতে চাই আহসানুল আলম পারভেজ আপনার কাছে। হাসান মোহাম্মদ বিপ্লব যেমনটা বলছিলেন যে দেশে কিন্তু ব্যাংক, সিমেন্ট, এর পাশাপাশি যোগ করতে চাই সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস, জ্বালানি, বিদ্যুৎ, এই কোম্পানিগুলোর যে শেয়ার সেগুলো কিন্তু বাজারে বেশ ভালো করছে। তো নতুন বছরের জন্য এবং চলতি বছরের ট্রেন্ড অনুযায়ী আপনি আসলে আর কি কি নতুন খাতকে বা যে খাতগুলো পুঁজিবাজারে এখনো ভালো করেনি সেগুলো ভালো করার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে বলে বিনিয়োগকারীদের জন্য সাজেশন হিসেবে বলবেন, যে কোন কোন খাতগুলো সম্ভাবনা? আমার বিনিয়োগকারীদের জন্য যে সাজেশনটা থাকবে সেটার সঙ্গে আরেকটি বড় সাজেশন থাকবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং রেগুলেটরদের জন্য। কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমাদের এখানে এখনো যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন একেবারে খুব অল্প টাকা থেকে শুরু করে, তারা কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক দেম ওয়েল কনভার্সেন্ট অ্যাবাউট ক্যাপিটাল মার্কেট। তাদেরকে আমরা অ্যাওয়ারনেস করতে পারবো। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যেসব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা যে সমস্ত রেগুলেটর আছেন তাদের ওয়েবসাইটে এই যেই কোম্পানিগুলো আছে এদের কিন্তু নাম আছে, এই যে আমার কাছে আছে এই ক্যাটাগরিতে সবগুলো কোম্পানির নাম বিকজ সেই কোম্পানি সম্বন্ধে যদি অন্তত তারা কোম্পানির ম্যানেজমেন্ট কি, পেইড আপ ক্যাপিটাল কত, অথরাইজ ক্যাপিটাল কত এবং তাদের এইসব নিয়ে যদি একটা ডাটা থাকতো, ওটা দেখে দেখেও কিছু মানুষ আপনার সতর্ক হতে পারতো। তারপরে আমি বুঝতে চাচ্ছি যে একটা ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে ইনভেস্টার এবং রিয়েলিটির মধ্যে, এটাকে কাছে আনতে হবে। নেক্সট হচ্ছে পুঁজিবাজারে এখন অনেক আপনার ভালো শেয়ার আন্ডার প্রাইসড আছে। এই আমি প্রেক্ষাপটটা এই জন্যই বললাম, ইনফরমেশন গ্যাপের কারণেই পুঁজিবাজারে অনেক ভালো শেয়ার আন্ডার প্রাইসড আছে, আবার অ্যাট দ্য সেম টাইম এই হাউ কাউ করার জন্য অনেক খারাপ শেয়ারও আপনার এত রয়ে গেছে। তো উনি যে কথাটা বলেছেন আমি বিরক্তি করতে চাচ্ছি না, যেমন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে ব্যাংকগুলো যেটা আপনার অথরাইজ ক্যাপিটাল, পেব্যাক ক্যাপিটাল, এনপিএল সব যদি হিসাব করেন, তাদের যদি অ্যাসেট হিসাব করেন আপনি দেখবেন যে ব্যাংকিং সেক্টরে তেমন রিস্ক না, কিন্তু ব্যাংকিং সেক্টরে দেখবেন যে আপনি 10 টাকার শেয়ার 9 টাকায় আছে, 10 টাকার শেয়ার 12 টাকায় আছে, 13 টাকায় আছে। সো এটা একটা খাত আমি চিহ্নিত করে দিলাম এবং আরও ভালো কোম্পানি আছে, কিন্তু ব্যাংকিং সেক্টরে জনগণের আস্থা চলে গেছে যে বিশেষ করে পাবলিক ব্যাংকগুলো তারা তো আগ্রহ নাই, তাদের শেয়ারগুলো কেনা হচ্ছে, অফলোডও করতেছে না, না রূপালী না এরা অফলোডও করতেছে না। অথচ জনতা ব্যাংকে অফলোড করার জন্য, প্রাইভেটাইজেশন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলছে কনসালটেন্সের পিছনে। তো এখন কেউ জিজ্ঞেস করতেছে না যে যত কোটি টাকা তোমরা 20, 50, 100 কোটি টাকা খরচ করে ফেলছো, হোয়াট ইজ দ্য আউটকাম? এই সরকার থেকে কেউ জিজ্ঞেস করছে না চেয়ারম্যানকে বা এমডিকে। এটা একটা ব্যাপার। এই পাবলিক সেক্টরের ব্যাংকগুলোর উপরে মানুষের আস্থা কমে যাওয়ার কারণে এবং রোজ পত্রিকায় এটা সম্বন্ধে নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ হওয়ার কারণে টোটাল প্রাইভেট সেক্টরের যে ব্যাংকগুলো ভালো আছে তারাও কিন্তু আপনার 25% ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু ব্যাংক আছে 27%, 18 টাকা দাম যেরকম 25% দিয়ে এক্স্যাক্টলি 16 টাকা শেয়ার 25% ডিভিডেন্ড, আবার 10% ডিভিডেন্ড 25 টাকা দিয়ে কিনছে 10 টাকার শেয়ার, এটাও আছে। তো আমার কাছে অ্যাডভাইসটা হলো যে এটা ওনাদেরকে বললেও কিছু হবে না, প্রিমিয়ামে শেয়ার কিনবেন না। এই যে কোনো কোম্পানির শেয়ার কিনতে গেলে কোম্পানির ম্যানেজমেন্টকে দেখেন যে ওই কোম্পানি গত বছর ট্যাক্স কত দিয়েছে দেখেন। একটা যদি আপনি অ্যালকালি ট্যাক্স দেখেন, সেটা হচ্ছে 4-5 বছরের পুরোনো কোম্পানি 5 বছরের জাস্ট কে কত টাকা ট্যাক্স দিয়েছে, তাদের প্রফিটেবিলিটি কি, এটা দেখলে আর কিছু দেখতে হবে না। শেয়ার মার্কেটের ইন্ডেক্সও দেখতে হবে না, শেয়ার মার্কেটের ট্রানজ্যাকশনও দেখতে হবে না। আমার কোম্পানি আমি বাজারে ছাড়ছি, ভাই এত কোম্পানি 10 টাকা শেয়ার 50 টাকা কিনতেছেন, আমি গত 5 বছর ধরে ইনকাম ট্যাক্স কত দিয়েছে সেটা দেখলে কিন্তু শেষ। কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওপেন অ্যাক্সেস নাই। সো ডেফিনেটলি আমরা সোচ্চার হচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা যে দয়া করে ওনার মতো আমাদের মতন লোকগুলো, মানে একটু সাদা মাথা লোক আর কি, আমরা তো ভাই হাই প্রোফাইল লোক না, আমাদেরকে যে সত্য কথাগুলো বলার সুযোগ দিচ্ছেন, এটার মাধ্যমে এসএসসির ভাইরা শুনবেন, আমাদের মিনিস্ট্রি শুনবেন, বাংলাদেশ ব্যাংক শুনবেন। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের ইনফরমেশনগুলো যেটাতে আপনি 1000টা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার দরকার হচ্ছে না, তো আপনি 4টা 5টা 10টা ইন্ডিকেটর যেগুলো দেখলেই একটা কোম্পানির হেলথ বুঝবে সে, এইগুলোকে একটু মানুষের জন্য ওপেন করে দেওয়া যায়। জনাব হাসান আলম পারভেজ, আমি চলে যেতে চাই হাসান মাহমুদ বিপ্লব আপনার কাছ থেকে। এর আগে দুর্বল মৌলভিত্তি নিয়ে কথা বলছিলেন এবং শক্তিশালী মৌলভিত্তির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের আপনি জানেন যে প্রত্যেকটি শেয়ারের একটি নির্দিষ্ট আসলে সীমা রয়েছে, সেই সীমার অতিক্রম করলে আসলে বলা হয়ে থাকে যে এটি আসলে কেনাটা ঝুঁকিপূর্ণ হতে পারে বিনিয়োগকারীদের জন্য, কিন্তু সেটি কিন্তু আমাদের দেশের বিনিয়োগকারীরা মানেন না অনেক ক্ষেত্রে। আমি আপনাকে একটা জিনিস বলছি, ধরেন একটা জিনিসের তো একটা প্রাইস আছে, হ্যাঁ, এখন যদি আপনি ওভার প্রাইসড হয়ে যায়, একটা ভালো কোম্পানি, সে বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানি যার ধরেন আপনি পিই আছে 25, এখন 50 পিতে আপনি সবচেয়ে ভালো কোম্পানিটা ভালো থাকবে, কিন্তু আপনার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। মানে ব্লু চিপস কোন দামে বিনিয়োগযোগ্য। এখন ধরেন আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অনেক কোম্পানি আছে 10 টাকার শেয়ার, কিন্তু মাল্টিন্যাশনাল অনেকগুলি 2000, 2500 পর্যন্ত আছে, কিন্তু তাদের যদি আপনি রেট অফ রিটার্ন দেখেন, তাদের ওই 2500 টাকার পরে পি অনলি 25, কারণ আর্নিং বা 20, কারণ তাদের আর্নিং 120 টাকা 10 টাকায়। এখন আপনি ওটার সাথে কল্পনা করে যদি একটা লোকাল কোম্পানি 1200-1500 টাকা কিছু ক্ষুদ্র কোম্পানি বানিয়েছে যাদের পি 100-150, তো আপনাকে এই জিনিসগুলি বুঝতে হবে যে সব শেয়ারই ভালো, একটা কোম্পানি চেঞ্জ হবে না। মানে আজকে গ্রামীণ ফোন ধরেন 100 টাকা হলেও যে গ্রামীণ
স্মার্টফোন 500 টাকা হলে কোম্পানি রাতারাতি কিন্তু চেঞ্জ হচ্ছে না। শেয়ার মার্কেটের প্রাইস দিয়ে একটা কোম্পানিকে ম্যাসিভ চেঞ্জ হয় না। কোম্পানি তার স্ট্রাকচার মতো চলে। ভালো ভালো কোম্পানি, রেনেটা বলেন, স্কোয়ার বলেন, এটি কি দামের সাথে কোম্পানি সংযুক্ত না, কিন্তু কখন দাম বাড়ে, যখন কোম্পানির ভালো গ্রোথ হয়, ফ্যাক্টর হয়। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যে জিনিসটা কিনলেন কি দামে কিনলেন। মানে ওভার প্রাইস দিয়ে যে কোনো জিনিস কিনলে, আপনি হাউজিং সেক্টরের উদাহরণ তো দিতেই পারবো, কারণ স্টকে যেহেতু বাধা আছে। আপনি 10 সালে অনেক 25,000 টাকা 30,000 টাকা যেগুলি উঠেছিল, আজকে কিন্তু 14-15,000 টাকা আপনি বাড়িধারা ডিওএইচএসে সেগুলি বিক্রির অফার ঝুলছে, টু লেট বা সেল হবে। এবং যে পরিমাণ, তার মানে কি, ওভার প্রাইসে যদি আপনি ল্যান্ডও কিনেন, অ্যাপার্টমেন্টও কিনেন, যেগুলি ফিক্সড অ্যাসেট, সেগুলি পর্যন্ত পড়ে যাবে। শেয়ার তো ওভার প্রাইসে কিনলে রাতারাতি, তার মানে হচ্ছে আপনাকে একটু লিটারেসি লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী 8 তারিখে এসএসসির নতুন উদ্বোধনের ভবনের সময় লিটারেসি প্রোগ্রামও করবেন, এডিবি এবং সবার সহযোগিতা 1600 কোটি টাকার ফান্ড গভর্নমেন্ট জোগাড় করবে। এটার মাধ্যমে সারা বাংলাদেশে লিটারেসিটা ছড়ায় দিবে। আমার ধারণা একটু লিটারেসি থাকলে হয়তো, আর তারপরেও কিছু লোক হয়তো যারা ডে ট্রেডার, সারা পৃথিবীতে কিছু ওভার দামে কিনে তারা হাই রিস্ক টেকার, তারা মার্কেটে থাকবে, সারা পৃথিবীতেই থাকে, সেটি অন্য ব্যাপার। কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারী, একজন গৃহিণী, একজন পেনশন হোল্ডার বা একজন যারা উদ্বৃত্ত টাকা বিনিয়োগ করতে যাচ্ছে, মেনেই আসলে শেয়ার বাজারে, পুঁজি বাজারে বিনিয়োগ করতে হবে। জনাব হাসান মাহমুদ বিপ্লব এবং আসসালাম পারভেজ, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আরেকটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন তালিকাটা, আলোচনায় ফিরছে একটা বিরতির পর, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন টালিখাতা। আজকে টালিখাতার আলোচনার বিষয় নতুন বছরে পুঁজিবাজার কোন দিকে। আমরা ফিরে যাচ্ছি আলোচনা। জনাব আহসানুল পারভেজ, আপনার কাছ থেকে এই পর্যায়ে যেটি জানতে চাইবো সেটা হচ্ছে যে মার্চেন্ট ব্যাংকগুলো আসলে কোম্পানিগুলোকে আসলে আমাদের শেয়ার বাজারে নিয়ে আসার কথা, এই জন্যই তাদের আসলে কার্যক্রম, কিন্তু গেল 1 বছরের পরিসংখ্যান আপনার মূল্যায়ন কি বলছে যে আসলে তারা কতটুকু, যে হারে আসলে নতুন কোম্পানি নিয়ে আসার কথা ছিল, তারা কি সফল হয়েছে কিনা? মোটা দাগে ধরেন কাউকে হতাশ করা যাচ্ছে না, তবে যেহেতু নতুন কোম্পানি আনতে পারেনি, যদি ওইটাকে আপনি একমাত্র প্যারামিটার মনে করেন যে ওদের যদি কাজের, তাহলে তারা তেমন কোনো ফলাপ্রসূ করতে পারেনি। কিন্তু ওনাদের লিমিটেশন আপনাকে দেখতে হবে। যখন পুঁজি বাজারে আপনার একটু এটা কেওটিক সিচুয়েশন থাকে, তখন ওনারা নতুন কোম্পানি আনা ওনাদের জন্য ডিফিকাল্ট। আর তাছাড়া তাদের মধ্যেও মার্চেন্ট ব্যাংকের যে একটি পার্সেন্টেজ বা তাদের একটা লাভ টাপের ব্যাপার থাকে, যে ওইটাও সামলে উঠে তাদের পক্ষে অনেক সময় অনেক কাজ করা সম্ভব হয় না। তাহলে কি আপনি বলবেন যে আসলে পুঁজিবাজার দুর্বল হয়ে যাওয়ার কারণেই মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো দুর্বল হয়ে পড়েছে আমাদের দেশে? ডেফিনেটলি। কারণ হচ্ছে যে ওরা তো আমাদের জন্য আপনার কি বলে কোলাটারাল সার্কুলেশন, মেইন যদি হার্টই কম ভাবে চলে, তো আপনার ওইটার সঙ্গে অক্সিলারি সাপোর্ট তো কোনোদিন ভালোভাবে চলতে পারবে না। আরেকটা বোধহয় আপনি আমাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাচ্ছিলেন যে স্ট্র্যাটেজিক পার্টনার। তো এই ভাই ভালো করে বলবেন, কারণ উনি গুছিয়ে কথা বলতে পারে। আমি তো একটু ধরেন জনগণের সাধারণ মানুষ, মাস্টার মানুষ, টিচার, সবার কাছে আমার জবাব দিতে বেশি। তো আমি একটু এই নজরুলের কথা, বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়ে শুনিয়া খেপিয়ে গিয়েছি, তাই যা আসে কই মুখে, এই জিনিসটি যেটা স্ট্র্যাটেজিক পার্টনার আসার ব্যাপারে, যে ডিসেম্বরের মধ্যে আসার কথা ছিল, এটার একটু দীর্ঘসূত্রতা হবে। এবং এটা তো হয়তো আমলাতান্ত্রিক জটিলতা, কামলাতান্ত্রিক জটিলতা, এইসব কথা আমার ভাই সুন্দর করে বুঝাই বলবে। একটা জিনিসের যদি জটিলতা হবে, যেটা আই ওয়ান্ট টু অ্যাড্রেস টু দ্য নেশন, পুঁজি এই কাজে যদি স্ট্র্যাটেজিক পার্টনার আনতে পারেন, ধরে নেবেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা নতুন দিগন্তের সূচনা হবে। এটাকে আমি কি বলবো আমি বুঝতেছি না। সেটা হয়ে উঠবে একটা রিভ্যালুয়েশন। এতদিন পর্যন্ত আমরা যেগুলো করেছি এগুলো ছিল ইভ্যালুয়েশন। স্ট্র্যাটেজিক পার্টনার যখন এসে যাবে, ওরা খুব গ্র্যাজুয়ালি, মানে রেশনাল টাইমের মধ্যেই তারা কমপ্লিট জিনিসটাকে এমনভাবে একটা ট্রান্সপারেন্সি নিয়ে চলে আসবে, কারণ দে উইল মেক দিস এ প্ল্যাটফর্ম ফর ইন্টারন্যাশনাল ক্যাপিটালস টু কাম ডিলিজেন্টলি এবং গো ইন্টেলিজেন্টলি আউট। তো সেই জিনিসটায় লোকাল যারা এটার মধ্যে বেনিফিশিয়ারি আছে, লোকাল বেনিফিশিয়ারদের আঁতে ঘা লাগবে এবং খুব ভালো করে ডলা হবে। একদম আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলি, তো লোকাল বেনিফিশিয়ারিদের স্ট্র্যাটেজিক পার্টনার আসলে গায়ে খুব ভালো ডলা লাগবে। আসসালামু আলাইকুম পারভেজ, আমরা এই বিষয়টি শুনবো জনাব হাসান মাহমুদ বিপ্লব আপনার কাছ থেকে, যে আসলে
আসাদুল আলম পারভেজ যেটি বলছেন যে স্ট্র্যাটেজিক পার্টনার আসলে ডিসেম্বরের মধ্যে আনা সম্ভব হচ্ছে না, এবং আসলে আদতে আমলাতান্ত্রিক জটিলতাকে উনি দায়ী করছেন এর পেছনে। আপনি কি বিষয়গুলোকে দায়ী করবেন এবং এটি আসলে নির্ধারিত সময় কেন সম্ভব একটা হলো না? জিনিস হচ্ছে, আমাদের দেশে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ডিমিউচুয়ালাইজেশনটা ওয়ার্ল্ডের মধ্যে অনেক ফাস্ট হয়েছে। 2010-এর ডিব্যাকেলের পর এটি কিন্তু আমরা রেকর্ড তাড়াতাড়ি করতে পেরেছি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে স্ট্র্যাটেজিক পার্টনার, এখন স্ট্র্যাটেজিক পার্টনার আসবে কখন? যখন আপনার কোম্পানি লাভজনক থাকবে। সারা পৃথিবীতেই তো সবসময় লসে কোম্পানিতে তো আসতে যাবে না। ডিএসসি আপনি জানেন যে যদি আপনার 800 কোটি টাকায় ব্রেক ইভেন, এখন কিন্তু ডিএসসি আগামী বছর আমার ধারণা 1500 কোটি গড়ে ট্রেড হবে। এখন আপনি লাস্ট যারা জমা দিয়েছে, জেপি মর্গানের মতো কোম্পানি, বুমার্স অ্যান্ড পার্টনার্স, লোকাল স্কোয়ার এবং আরও প্রায় 20-15টা এখন কিন্তু আগ্রহ দেখাচ্ছে, এবং এটি আমার ধারণা আগামী বছরের মধ্যে করে ফেলা। কিন্তু এখন যারা ডিএসসির বর্তমান স্টেক হোল্ডার আছেন তারা কিন্তু দেখছেন যে এখনও যদি করে তাহলে যে ভ্যালুয়েশন পাবে, একটু যদি ধরেন 1500 কোটি টাকা গড়ে হওয়ার পরে প্রথম 6 মাসে যদি একটা কোয়ার্টারে ভালো আর্নিং হয় তখন দামটা ভালো পাবে। যেহেতু তারা এখন সত্ত্ব ছেড়ে দিয়েছে, ব্রোকাররা কিন্তু এখন শুধুমাত্র তাদের কিন্তু এখন শেয়ার পেয়ে গেছে, আগের মতো তার ডিএসসিতেও কন্ট্রোল নাই, কারণ সরকার ডিমিউচুয়ালাইজেশনের সংখ্যাই বেশি। তো আমার ধারণা বড় উনি যেটা বললেন এটি দিগন্ত, যদি জেপি মর্গান অথবা ধরেন ইউরোপিয়ান একটা বড় কোম্পানি যদি আমাদের এই 30% কিনে নেয় তাহলে কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন হবে, এবং আমরা আশা করি যে ব্রোকাররা বা যারা এটা স্টেক হোল্ডার তারা এই ক্ষুদ্রতাকে অতিক্রম করে দেশের স্বার্থে এটিকে নিয়ে আসবেন। এবং জটিলতা তো থাকবেই, কিন্তু এসএসসি যেহেতু এটির একটি মনিটরিং ব্যাপার, এসএসসি হয়তো কিছুদিন, হয়তো আর 1 বছর সময় দেবেন। আমি মনে করবো এসএসসি শক্তভাবে ধরলে, এবং ফাইন্যান্স মিনিস্টার মাননীয় অর্থমন্ত্রী যদি চান, যেহেতু ডিমিউচুয়ালাইজেশন এত কম সময় হয়েছে এটিও হওয়া সম্ভব, কিন্তু আপনাকে ধরতে হবে। আপনি ছেড়ে দেন, ওনাদের উপর ছেড়ে দিলে ওনারা চাবেন যখন 2-3 হাজার কোটি টাকা টার্ন ওভার হবে, যখন কোম্পানি অনেক বেশি ওভার ইনফ্লেটেড হবে তখন বিনিয়োগ, তখনও আবার ফরেন পাবেন না। ফরেনাররা এমন টাইমে কিনবে যখন একেবারে খারাপ অবস্থা না, আবার তারা তো কিনবে লাভের জন্যে। তারা আসলে কিন্তু অনেকগুলি রেগুলেটরি চেঞ্জ হবে, তারা অনেক কিছু, তো এই যে এখন বাজে শেয়ার নিয়ে খেলা হচ্ছে, এগুলি হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র যে বোর্ডের অবস্থান করবে সেটা না, তারা অনেক কিছু, যেহেতু তাদের 100-200 বছরের পুরনো স্টক এক্সচেঞ্জ, তারা কিন্তু অনেক আপনার ময়লাকে পরিষ্কার করতে পারবে, এবং তখন কিন্তু সত্যিকার অর্থে সাধারণ বিনিয়োগকারীর লাভ হবে। আমি আপনার মাধ্যমে এসএসসির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এটি যাতে আগামী বছরের মধ্যে সম্পন্ন হয়। এবছর পারবে না, যেটি পারবে না অবাস্তব বলে তো লাভ নেই, আর কয়েকটা দিন আছে, হয়তো আর 1 বছর এক্সটেনশনের মধ্যে আমরা আশা করব যে এই কাজটি হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা চলে যেতে চাই আসাদুল আলম পারভেজ, আপনার কাছ থেকে আলোচনার প্রেক্ষিতে আপনার কি মনে হচ্ছে যে আসলে কি কৌশল আসলে আপনি প্রধান পয়েন্ট আউট করবেন যেটি আসলে আমাদের পুঁজিবাজারকে আগামী বছরে নতুনভাবে গতিশীলতা এনে দেবে? আপনাকে ধন্যবাদ। আমি অল্প সময়ের মধ্যে বলছি, কিন্তু আপনার কথার উত্তর দেবো আমি শেষে। আমার এই ভাই যত সুন্দরভাবে কথাটা তুলে ধরছেন, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। এই যে এইটার ব্যাপারে আমরা এইটার ব্যাপারে এত ফেরোসাস কেন, মানে আমরা যে মনে করছেন ক্যাপিটাল মার্কেটে স্ট্র্যাটেজিক পার্টনার আনা একটা ছোটোখাটো ব্যাপার, নো। আমরা এই দেশটাকে যে মধ্য আয়ের দেশ করতে চাচ্ছি, আপনার তাহলে 2021-এর মধ্যে এখানে ক্যাপিটাল মার্কেট থেকে কত পার্সেন্ট, ইন্ডিয়াতে ক্যাপিটাল মার্কেট থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পার্সেন্টেজ কত, আমাদের কত, হাস্যকর, আমাদের অবস্থা খারাপ। এটাকে করতে গেলে স্ট্র্যাটেজিক পার্টনার আনতে হবে। তাই আমি এই 8-10 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর পিএম অফিসে গিয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেই ব্যাংকে আছি সেই ব্যাংকটি দেশের বৃহত্তম ব্যাংক, সেই ব্যাংকটি আমাদের পুঁজি প্রায় দেশের বাজেটের 3 ভাগের 1 ভাগ। ইসলামী ব্যাংক, আমরা কাজ করতে পারবো ইনভেস্টিং ইন দ্য পিপল এবং এসএমই স্মল মিডিয়ামে দিয়ে 1% জিডিপি গ্রোথে আমরা অবদান রাখতে চেষ্টা করব। প্রধানমন্ত্রীকে আমি কিন্তু ফিজিক্যালি দাঁড়িয়ে সব ব্যাংকারের সামনে বলে এসেছি। এইটাও আটকে যাবে যদি আপনার না হয়। আমি তাই একটু খুশি হয়ে কথাটা বলতেছি, আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। এই জিডিপিতে 1% করার জন্য এইটাও যে আমাদের বড় শক্তি হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ব্যাংকিং সেক্টরকে যদি একটা চাক্কা ধরি, আর একটা চাক্কা ক্যাপিটাল মার্কেট। স্ট্র্যাটেজিক পার্টনার চলে আসলেই মাননীয় প্রধানমন্ত্রী এক্স্যাক্টলি 2021-এ বাংলাদেশকে যেখানে নিয়ে যেতে চাচ্ছেন এই দুটো চাকাই নিয়ে যাবে। তার মানে এখন এডিবির বাস্তবায়ন কি হলো, ব্রিজ কি হলো, কালভার্ট কি হলো, স্মল থিঙ্কিং করতে হবে না, মাইক্রো ফাইন্যান্সিং চিন্তা করতে অনেক পরে যাবে। ক্যাপিটাল মার্কেটের অবদান যেটা আসবে এটা হবে বিশাল, আর আমরা ব্যাংকিং সেক্টর থেকে যেটা দিতে পারবো ধাক্কা বিশাল। তা 2021-এ মতো প্রধানমন্ত্রীর আমাদের যে স্বপ্ন, অত বড় স্বপ্নের জন্য একটা খুব বড় স্ট্র্যাটেজিক ডিসিশন হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে আসা। এইবার আপনাকে আমি যেটা বলতে চাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস।
এখন ব্যাংকগুলোকে এই পুঁজিবাজারে বুঝে না বুঝে শুনে বিনিয়োগ করার আমি মানা করব আপনার। তারপর স্ট্র্যাটেজিক পার্টনার ছাড়া আমি কি করতে পারতেছি না আপনাকে জানাই দিই। আপনি কি জানেন ইসলামী ব্যাংক যেমন দেশের সবচেয়ে বড় ব্যাংক, ইনার মতো একজন উস্তাদকে সামনে রেখেই বলতেছি, ইসলামী ব্যাংকে আমরা প্রায় 300 কোটি টাকা প্রথম স্টেট ব্যাংক সিকিউরিটিজকে দিয়েছি, আপনারা ব্যবসা করেন। পরে 500 কোটি টাকা দিয়েছি। তারা কি করেছে? আমার সিকিউরিটিজ কোম্পানি 500 কোটি টাকা আবার এফডিআর করে আরেক জায়গায় রেখে দিয়েছে। ইসলামী ব্যাংক ক্যান গিভ 10,000 crore টু ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। আর আপনারা কথা বলতেছেন, আমার দুঃখ লাগছে প্রিয় সঞ্চালক, আমরা বলতেছি আজকে 500 কোটি টাকা লেনদেন হয়েছে, কালকে 700, 1000 অতিক্রম করবে। আমার ব্যাংকের 500 কোটি টাকা ইসলামী ব্যাংক সিকিউরিটিজের এফডিআর করে রাখা হয়েছে, যে আমরা ভয় পাচ্ছি। তার মানে আমরা 280 কোটি টাকা দিয়ে কোম্পানিটা খুলেছি, 500 কোটি টাকা ওদেরকে দিয়ে দিছি, ওরা বলছে স্যার স্যার এইটা আমাদের চাকরি চলে যাবে। তার মানে আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি, সেই 500 তো বাদ দেন, 5,000 কোটি টাকা আমি 2017 সালে বিনিয়োগ দেব ইসলামী ব্যাংক থেকে পুঁজিবাজারে। জনাব আসলান পারভেজ, এটি অবশ্যই ইতিবাচক একটি খবর। আমরা চলে যেতে চাই হাসান মাহমুদ বিপ্লব আপনার কাছ থেকে। আপনি জানেন যে আসলান পারভেজ যেমনটা বলছিলেন, দেশে কিন্তু একই সাথে পুঁজিবাজার এবং ব্যাংকিং খাতের বিকশিত হয়েছে, কিন্তু ব্যাংকিং খাতের জিডিপিতে যে পরিমাণে অবদান রয়েছে পুঁজিবাজারে তেমনটা নেই। মানুষের মধ্যে ব্যাংকে টাকা জমানোর যে প্রবণতা বেড়েছে গেল কয়েক দশকে, কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ করার মানসিকতা বাড়েনি। এটি কি আসলে পুঁজিবাজারের জন্য? অবশ্যই পুঁজিবাজারে দেখেন, আপনি যদি দেখেন 25-30টা কোম্পানি গত 20 বছর ধরে মানুষকে শুধু প্রফিটই দিচ্ছে। যে কোন 10 সালে কিনলেও এই কোম্পানিগুলি থেকে প্রতারিত হয়নি, কিন্তু অধিকাংশ কোম্পানি আসছে। যেমন হঠাৎ আমরা বললাম যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির খুব সম্ভাবনা, মানুষ কিনলো, এখন দেখা যাচ্ছে 1/3 বলে গেল। এই যে মানুষ যে প্রতারিত হলো, এর একটা বড় কারণ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার নাই এবং আমাদের একটা গোলও নাই। যেমন ইন্ডিয়া করে কি বাজেট ডেফিসিট, আমাদেরও বাজেট ডেফিসিট আছে। এত বড় বড় মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন কাজ দিয়েছে, এখানে কিন্তু আমাদের লোনের উপর নির্ভর করতে হচ্ছে, বিভিন্ন জিনিসের উপর নির্ভর করছে। কিন্তু সত্যিকার অর্থে গভর্নমেন্টের এই 26টা কোম্পানি যদি 25% আমরা ছেড়ে দেই, তাহলে সত্যিকার অর্থে আপনি দেখবেন যে এখানে লক্ষ কোটি টাকা নেওয়া সম্ভব এবং এগুলি দিয়ে আমাদের 21 সালের যে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। এটির জন্য আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব সরকারি কোম্পানিগুলিকে বাজারে আনার জন্য মাননীয় অর্থমন্ত্রী যে একটি কমিটি গঠন করেছে সেটিকে স্বচ্ছ হতে হবে এবং ডিএসসিকেও সোচ্চার হতে হবে, যাতে আরও স্ক্রিপ্ট আসে। আপনি স্ক্রিপ্ট না আসলে মানি বেশি ইনফ্লো, কিন্তু আপনার যদি জিনিস কম থাকে তাহলে আবার ওভার ইনফ্লেটেড হবে এবং ওভার ইনফ্লেটেডের একটি জ্বালা আমরা 10 সালে পেয়েছি। আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের হবে না এবং এটির জন্য যে কয়টা স্ক্রিপ্ট, অন্তত 5টা স্ক্রিপ্ট আমি আগামী বছর দেখতে চাই, যেগুলি সত্যিকার অর্থে এসেনশিয়াল ড্রাগ আছে, আমাদের শেভরনের এই অংশ আছে, তারপরে আমাদের তিতাস গ্যাস ফিল্ড আছে, আপনার বিবিয়ানা গ্যাস ফিল্ড আছে। এরকম ভালো ভালো কোম্পানি যদি লিস্টেড হয় আর ইউনিলিভার বা 2-1টা মাল্টিন্যাশনাল হলে, আপনি এই পুঁজিবাজারকে সত্যিকারের 17 সালে একটি নতুন দিগন্তের মধ্যে দেখতে পাবেন। জনাব হাসান মাহমুদ বিপ্লব এবং আসলান পারভেজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে ডিবিসি টালিখাতা অনুষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডিবিসির আজকের তালিকাতে। আমরা আলোচনা করছিলাম নতুন বছরে পুঁজিবাজার কোন দিকে, সে বিষয়ে কথা বলতে আমার সাথে উপস্থিত ছিলেন ব্যাংক ও বিনিয়োগ বিশ্লেষক আসলান পারভেজ এবং আইনজীবী এবং পুঁজিবাজার বিশ্লেষক হাসান মাহমুদ বিপ্লব। এরপর বিটিভি সংবাদের পর ইংরেজি সংবাদ লাঞ্চ আওয়ার নিয়ে আসবেন সাব্বির আহমেদ। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকুন 24 ঘন্টা।